আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিবডি। সবাইকে ব্লকচেইনের আজকের ক্লাসে স্বাগতম। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, গুড, ভেরি গুড। তো আজকে আমাদের যে টপিক ব্লকচেইন, আসলে এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটাই সবাইকে প্রথম থেকেই একটু মনোযোগের সাথে ক্লাসটা ফলো করতে হবে, তাহলে আমরা এই জিনিসটা সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবো। বর্তমান সময়ে ব্লকচেইন একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে, কারণ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে না এমন লোক খুবই কম আছে। এখানে কেউ কি আছো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানা নাই? ক্রিপ্টোকারেন্সির নাম শুনছো? এনিওয়ান? শুনেছিলাম কিন্তু ভালোভাবে জানি না সংজ্ঞা। হুম, আচ্ছা। তো ক্রিপ্টোকারেন্সির কয়েকটা জনপ্রিয় অ্যাপ্লিকেশনের নাম বলতে পারো, অথবা কারেন্সির নাম? জি স্যার, বিটকয়েন হতে পারে। গুড। বিটকয়েনের নাম তো মনে হয় সবাই শুনছো। বিটকয়েন, জি স্যার, এটাই জানি। ইয়েস স্যার। হ্যাঁ, প্রথম দিকে বিটকয়েন ততটা জনপ্রিয় না হলেও বর্তমানে কিন্তু ডে বাই ডে এর জনপ্রিয়তা অনেক বেড়ে চলছে এবং এর ভ্যালু কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে। এটা কত সালে আবিষ্কৃত হয়? বলতে পারবে কেউ? 2009। ইয়েস, 2008 সালে এটা হচ্ছে ইনভেন্টেড হয় এবং 2009 সালে এটা ইউজ শুরু হয়। এবং মজার ব্যাপার হচ্ছে মাত্র কয় বছরের ব্যবধান, ওইদিকে 2009 আর এদিকে হচ্ছে 2025, অলমোস্ট 16 ইয়ার্স। এই 16 ইয়ার্সে এর ভ্যালু যে কত বেড়ে গেছে তা কল্পনাতীত। তো এইটাকে, এর একটা কয়েনকে বলা হয়েছে সাতোশি, কারণ এর ইনভেন্টর যে ছিল তার নাম বলা হয় সাতোশি নাকামোতো। হ্যাঁ, সাতোশি নাকামোতো। তো এই সাতোশি নাকামোতো যে কোন ব্যক্তি, এটা নিয়ে চরম দ্বিমত আছে। মানে এটা সে আর সামনে মানে আসেনি সাতোশি নাকামোতো, এটা শুধু নামেই রয়ে গেছে। তো এর পিছনে অনেক হিস্টোরি আছে। তো এরকম বলা হয় যে 4জন ব্যক্তি যারা হচ্ছে এই সাতোশি নাকামোতো আর কি করছিল, এরা হচ্ছে জাপানিজ। তো নামটা দেখলে একটু বোঝা যায়। দোরিয়ান নাকামোতো ছিল হচ্ছে এর হেড। তো এটা যত মানে এটা নিয়ে যত আমি কথা বলতে যাব তত বেশি সময় লেগে যাবে, বাট আমার ফার্স্ট ফোকাসে আসে যে ব্লকচেইন। তো ব্লকচেইনের একটা পার্ট ছিল হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, এবং ক্রিপ্টোকারেন্সির একটা কারেন্সি ছিল বিটকয়েন। শুধু নট অনলি বিটকয়েন, এই বিটকয়েন ছাড়া আরো অনেক কারেন্সি আছে। তো বিটকয়েন
কেউ কি বলতে পারবা যে বিটকয়েনের মূল্য কত? 1 সাতোশি সমান কত টাকা? এনি আইডিয়া? দেখি কেউ কি বলতে পারো কিনা, জাস্ট আইডিয়া, গেস। কেউ যদি একটা বিটকয়েন পাও, তার মানে সে কত টাকা পেতে পারো? 1 crore। ইয়েস। বর্তমান মানে আজকের দিনে এই বিটকয়েনের ভ্যালু হচ্ছে 1 সাতোশি সমান 1,16,59,000। মানে 59,500। হ্যাঁ, গুড। তো দেখো, যে কেউ যদি একটা বিটকয়েন পায়, তার মানে সে প্রায় অলমোস্ট 1 কোটি টাকা পেয়ে গেল। অথচ বিটকয়েনের কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই। তো এইটা যত দিন যাচ্ছে এর ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকছে, ধীরে ধীরে বাড়তে থাকছে। তো এই বাড়ার পেছনে যত দিন যাচ্ছে এর ভ্যালু কিন্তু বাড়তেই থাকবে। আচ্ছা, এইখানে দেখো, আগে মানে আমাদের মেইন আলোচনায় গেলে তো সবকিছু আমরা পাবো, কারণ দেখা যাচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন করার পর আমরা কিছু পিডিএফ পেয়েছি, এবং সেই পিডিএফটা পড়লে তোমরা এই ব্লক চেইন সম্পর্কে অলরেডি স্যার অনেক বেশি ধারণা পাবে। হ্যাঁ, বলো। স্যার আমাদের সিলেবাসে দেখাচ্ছে যে ব্লকচেন আছে, কিন্তু বই তো নাই, এটা বিষয়ে কোনো পিডিএফই পাচ্ছি না বইয়ের। আচ্ছা, ওইখানে কি পিডিএফ কি ডাউনলোড করেছো এই যে ব্লক চেইনের? স্যার ওইখানে ব্লকচেনের পিডিএফটা নেই আসলে। অন্যান্য সাবজেক্ট আছে কিন্তু ব্লকচেনের পিডিএফ নেই। তুমি কোন ক্লাসে রেজিস্ট্রেশন করেছিলা? ক্লাস 10। 10-এ তো থাকার কথা। অন্যদের কি অবস্থা? অন্যরা কি পেয়েছিল? পাইনি। এখানে যারা আছো তাদের কি কেউ কি 9-10-এ কি ব্লক চেইনটা পাওনি? স্যার আমি পাইনি। উম, আচ্ছা, দাঁড়াও, আমি আমার পিডিএফ এর স্ক্রিনটা শেয়ার করছি। দেখো তো, এই এটা পেয়েছো কিনা, এটা মিনিট। এই যে এই পিডিএফটা কি পেয়েছো? না স্যার। না স্যার। না স্যার। স্যার আপনি একটু চ্যাট বক্সে এই পিডিএফটা দিয়ে দেন। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দেবো। Wait। চ্যাট একটু দিয়ে দেন স্যার, আর আমরা দেখতেছি সিস্টেমে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি চেক করে দেখতেছি। আপনি এটা একটু চ্যাটে দিয়ে দেন PDF টা। ওকে, দিয়ে দিচ্ছি। আমি পেয়েছি। আচ্ছা, চ্যাট বক্সে আমি দেওয়ার চেষ্টা করছি, এখানে অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি দেখছি যে নিউটন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। আপনি তাহলে একটু যদি কাইন্ডলি এটা একটু যদি শেয়ার আমি করে। আপনি ক্লাস কন্টিনিউ করুন, আমি ক্লাস শেষ হওয়ার আগে আমি সবার সাথে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, ওকে, আমি থ্যাংক ইউ, সিস্টেম দেখতেছি, সিস্টেম থেকে ইস্যু আমি চেক করতেছি। আপনি কাজ থ্যাংক ইউ, করতে থ্যাংক পারেন, ইউ, এগুলো সবাই থ্যাংক পেয়ে যাবে। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার আগে পেয়ে যাবে তাই। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা পেয়েছো গুড, আর যারা পাওনি তারা খুব শীঘ্রই পেয়ে যাবে ক্লাস শেষ হতে না হতে। তো আমি আমার টপিকস নিয়ে আমি আলোচনা করব। আমার টপিকসের মেইন যে জিনিসটা ব্লকচেইন সম্পর্কে তোমাদের যেই ধারণাগুলো আছে,
যেটা তোমরা মনে করছো অনেক কঠিন জিনিস কি না কি, এই কঠিন জিনিসটাকে সহজভাবে তোমাদের কাছে আমি উপস্থাপন করার জন্যই আজকে আমি তোমাদের সামনে আসছি। আসলে যদি মনে করো যে না, আমি তোমাদেরকে সব সাজেশন দিচ্ছি, তোমাদের কতটুকু পড়তে হবে এইগুলো সম্পর্কে তোমরা যে যত বেশি স্টাডি করবা, যে যত বেশি পড়বা, তত বেশি নলেজ পাবা। কারণ এইগুলো একটা বড় বড় একটা জিনিস, বাট তোমাদেরকে প্রত্যেকটা পার্টের সাথে ইন্ট্রোডিউস করাটাই আমার কাজ। তো যেহেতু অনেকেই এই পিডিএফটা পাওনি, তো আমি এই যে আমি আমার স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি। আর যারা যারা আছে তারা তো সবাই ওপেন করেই দেখতে পাচ্ছ। তো স্ক্রিন শেয়ার করেও আমি দেখালে তোমরা মোটামুটি আমি একটু 2 মিনিট, সরি 5 মিনিট আমি তোমাদেরকে এই পিডিএফটা দেখাই দিচ্ছি, যাতে করে যারা পাওনি তারা ধারণা করতে পারবে আসলে এই পিডিএফ এর সাথে কি কি আছে এবং আমরা নতুন ভাবে কি কি শিখবো। কারণ অনেক জিনিস থাকে যে জিনিসগুলো আলোচনার মাধ্যমেই কিন্তু এর মানে বোঝার যে কমপ্লেক্সিটি সেটা কিন্তু দূর হয়। যেমন এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে। এখানে এই যে আমরা যে সিলেবাসটা রাখছি সেটাকে কিন্তু 2টা চ্যাপ্টার। আমার কি স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. আমি আমি তাহলে পিডিএফটা একটু আলোচনা করে দেই, তারপরে আমি আবার প্রেজেন্টেশনে ব্যাক করব। তাহলে হবে কি যে তোমরা আমার এই ক্লাস সম্পর্কে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারবা এবং তোমাদের অনেক কোয়েরি থাকবে, অনেক জানার জিনিস থাকবে, সেগুলো আমার সাথে কথা বলে তোমরা সেগুলো সলভ করতে পারবা। তো দেখো, আমি যাদের সমস্যা নাই তারা আমার স্ক্রিনটা ফলো করো। আমি পিডিএফটা একটু 5 থেকে 10 মিনিট আমি আলোচনা করব, তারপর আমি আমার প্রেজেন্টেশনে চলে যাব। দেখো, এই পিডিএফটা সবার কাছে কমন, যারা পাওনি তারা অবশ্যই পেয়ে যাবা। দেখো, এখানে আমরা 2টা চ্যাপ্টারে ভাগ করেছি। একটা ব্লকচেইন কি, কেন, কিভাবে কাজ করে, মৌলিক কাঠামো, এবং সেকেন্ড চ্যাপ্টারটা ব্লকচেইনের সম্ভাবনা, ভবিষ্যৎ, চ্যালেঞ্জ। মানে এর কি কি চ্যালেঞ্জ হতে পারে, এর ভবিষ্যৎ কি। এই 2টা সেগমেন্টে তোমাদের কিন্তু বেশি ডেপথে যাওয়া হয়নি, আগে তোমাদেরকে এর সাথে আস্তে আস্তে পরিচিত করাটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো এইখানে দেখো, তোমরা যেহেতু এখানে বাংলায় পড়বা, একটা জিনিস দেখো, ব্লকচেন হলো একটি বিতরণকৃত লেজার প্রযুক্তি যা নিরাপদ। এইটা যদি, এই লাইনটা কেউ যদি পড়ো, এই লাইনটা পড়ে কেউ কি বুঝতে পারবা বলো তো? কেউ কি কিছু বুঝছো? ফার্স্ট লাইন আমি যতটুকু মার্ক করছি, স্যার। এই লেজার প্রযুক্তি মানে কি বোঝায় বলো তো? কারণ এটা আমি মনে করি তোমাদের সবার কাছেই এই জিনিসটা একটু কষ্টকর হবে বোঝাটা। যদি কেউ বুঝে থাকো, হ্যাঁ, এই লেজার মানে কিন্তু LASER না, এই লেজার মানে LEDGER, লেজার। বুঝছো? এখানে 2টা জিনিস দেখো, আমি চ্যাটে লিখে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছ কিনা। এই যে আমরা প্রথমেই পড়বো যে LASER, দিস ইজ নট LASER। আমরা প্রথমে কিন্তু এটা ভাবছি, কারেক্ট ফর্ম হবে LEDGER। তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এই লেজারটাই হিসাব নিকাশের জন্য, রেকর্ড বুক। বুঝাতে পেরেছি? Yes, sir. গুড। তাহলে দেখো, আমরা কারণ যারা এই ক্লাসটা করবে না তারা কিন্তু ফার্স্টেই কিন্তু এরকম ঝামেলায় পড়ে যাবে যে আসলে কি ব্যাপার, যে এইখানে লেজার বলা হচ্ছে, আবার এখানে রেকর্ড সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে। তো এই লেজার 2টাই একই, একটা আলোক রশ্মি আর একটা হিসাব রক্ষণের জন্য রেকর্ড রেকর্ড বই। তো এই রেকর্ড বই মানে দেখো, এই যে ছবিটায় যে প্রত্যেকের কাছে একটা নোট হিসেবে আছে, এই নোটগুলো মানে একটা কম্পিউটার। তো এইখানে লেজার মানে এই জিনিসটাই বলা হচ্ছে একটা বিতরণকৃত লেজার প্রযুক্তি। বিতরণ মানে কি, সবার কাছেই থাকবে এই লেজার। লেজার মানে একটা হিসাব রক্ষণ, যেটা আমরা বারবার বলছি
যে রেকর্ড সংরক্ষণের বই আমার কাছে থাকবে, তোমার কাছে থাকবে। এখানে যারা যারা মানে বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত থাকবে তাদের সবার কাছেই এক একটা লেজারের একটা হ্যাশ অ্যালগরিদম যেটাকে বলা হয়, একটা হ্যাশ অ্যালগরিদম বলতে কি যে রেকর্ড থাকবে। তোমরা আপাতত বোঝো একটা রেকর্ড থাকবে। তো সেই রেকর্ডের মাধ্যমে যদি কোনো লেনদেন হয়, আমি যদি কোনো টাকা তোমাকে পাঠাই, তো আমার এখান থেকে ক্রিপ্টোকারেন্সি মাইনাস হয়ে তোমার ওইখানে যোগ হবে। আবার তুমি যদি আমাকে পাঠাও, তোমার ওইখান থেকে মাইনাস হয়ে আমার এখানে যোগ হবে, মাঝখানে আর কোনো কিছু থাকবে না। তো এটাই হচ্ছে ব্লক চেইনের জিনিস, যেটা এই দেখো এখানে বলা হচ্ছে নিরাপদ, স্বচ্ছ। মানে আমি মাইনাস করব, তুমি প্লাস করবে, এমন কোনো হবে না যে আমি মাইনাস না করলেও তুমি প্লাস করতেছো, এমন কোনো জিনিস নাই। যার কারণে কিন্তু এটা বলা হচ্ছে নিরাপদ এবং পরিবর্তনশীল নয়। মানে এইটা, এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটা পরিবর্তনশীল নয়। মানে আমি ইচ্ছা করলেও, আমি মনে করছি যে আমি এখন 1 কোটি টাকার মালিক হবো, আমি এখন 1 সাতোশি পাবো, ইচ্ছা করলে আমার কাছে তো সব রেকর্ড আছে, আমি লিখে ফেললাম 1 কোটি, কিন্তু সেটা সম্ভব না। তো অনেকে মনে করতে পারে এরকম জিনিস থাকলে যে আমি যেই সংখ্যা লিখবো সেই সংখ্যা, সেই পরিমাণ অর্থ আমার কাছে থাকবে, কিন্তু এটা কখনোই সম্ভব না এই সিস্টেমে। তো তাহলে মানে পৃথিবীতে বিলিয়নের অভাব হতো না, সবাই খালি সংখ্যা বসাই যেত। তো এটার সিস্টেমটা হচ্ছে আমি যখনই মাইনাস করব, এইটা যদি তুমি আর আমি যদি একটা বইয়ের কপি, তোমার কাছে আছে আমার কাছে আছে, আমি মাইনাস করলে তোমাকে অবশ্যই প্লাস হবে, তুমি প্লাস করলে তুমি মাইনাস করলে আমার অবশ্যই প্লাস হবে। তো এইভাবে এই সিস্টেমটা মানে যুক্ত হয়েছে। তা ডে বাই ডে মানুষজন যখন যত বেশি বুঝতেছে, যত বেশি জিনিস জানতেছে, তো এর জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তেছে। তো দেখো এইখানে এই যে বলছে যে ব্লকের সমষ্টি, আমি আবারও করব, এই যে যেগুলো হচ্ছে কি আলাদা আলাদা ব্লকে বিভিন্ন ডাটা সিকিউরিটি, প্রতিটি ব্লকে একটি ইউনিক নাম্বার থাকে যা হ্যাশ নামে পরিচিত। তো আমি তোমাদেরকে এই পিডিএফ এর সাথে পরিচয় করে দিচ্ছি এই কারণে, যাতে করে তোমাদের এই ওয়ার্ড গুলো বুঝতে যেন অসুবিধা না হয়। কারণ এই জিনিসগুলা যেমন হ্যাশ, হ্যাশ কি কেউ কি জানো? কেউ কি বলতে পারবা? স্যার হ্যাশ একটা না ডিজিট। স্যার, হুম, না স্যার। হ্যাঁ, হ্যাশ হচ্ছে একটা একটা ডিজিট হবে, একটা সিকিউরিটি সিস্টেম হবে, একটা ইনক্রিপশন মেথড হবে। ইনক্রিপশন মেথড মানে হচ্ছে তোমার ডাটাকে ইনক্রিপ্ট করার জন্য, মানে স্বচ্ছ রাখার জন্য, যে যখন আদান প্রদান করা হয় তখন এটাকে বিভিন্ন অ্যালগোরিদম, অ্যালগোরিদম মানে জানা আছে? হোয়াট ইজ অ্যালগোরিদম? ইয়েস স্যার, জানা আছে। অ্যালগোরিদম মানে হচ্ছে স্যার মেথড, ওয়ে, যে আহ, কোন ওয়েতে, যেমন তোমার ডাটা আমার কাছে আসবে, আমার ডাটা তোমার কাছে যাবে। এই যে এইটা যেমন থাকে, তোমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করো, হোয়াটসঅ্যাপে দেখবা যে এন্ড টু এন্ড ইনক্রিপশন। সো এই ইনক্রিপ্টের মেথড, ইনক্রিপ্ট মানে হচ্ছে যে যাবে একই কোড পাবলিক প্লেসে যাবে, কিন্তু মাঝখানে যারা এই কোডটা বহন করবে তারা কেউ কিছু জানবে না। যেমনটা হয় যে যে দেখো না যে চোরাচালান করে না এয়ারপোর্টে, তো ওরা বিভিন্ন কায়দায় কিন্তু স্বর্ণ চোরাচালান করে। এই যেমন নিউজ দেখলে বুঝতে পারবা যে অনেকে কি করে, যে সোনাগুলাকে ওই যে খেলনা বানায়, খেলনার ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি ওইভাবে বানিয়ে খেলনা হিসাবে নিয়ে আসে, মনে এয়ারপোর্টে বলে যে আমি তো খেলনা নিয়ে আসছি, কিন্তু আসলে এগুলো যখনই ওইগুলো গিয়ে গলায় ফেলা হয় তখনই দেখা যায় যে অরিজিনাল স্বর্ণটা রিকভারি হচ্ছে। তার মানে ওই যে মানুষে যে বহন করে নিয়ে আসবে, যার মধ্যে এই নলেজ নাই যে এটা কিভাবে স্বর্ণটা রিট্রাইভ করা যাবে, তার মানে সে দেখবে কি আমি খেলনা গাড়ি নিয়ে আসতেছি, কিন্তু তার অজান্তেই সে স্বর্ণ চলা মানে পরিবহন করে নিয়ে আসতেছে। তো এইটাই কিন্তু একটা হ্যাশ, মানে এই যে ইনক্রিপশন সিস্টেম, এবং যে সিস্টেমের মাধ্যমে করা হয়, যে মেথডের মাধ্যমে, সেটা হচ্ছে হ্যাশ। এই দেখো এখানে বলা হচ্ছে কি প্রতিটি ব্লকে একটা ইউনিক নাম্বার থাকে। সো তোমরা যদি এই পিডিএফটা পেয়েও যাও, যদি এই জিনিসগুলো না জানা থাকে, তাহলে তোমরা খালি মুখস্থ করার মতো বুঝবা,
কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা, এই যে তোমাদের টেক্সট লেখা এবং এই যে তোমাদের যে বোঝার আইডিওলজি, দুইটাকেই আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে করে তোমরা খুব সহজে এই জিনিসটা জানতে পারো। সো দেখবা যে এই ব্লকচেনের মধ্যে যত জায়গায় এই যে ডেটাবেস বা লেজার লেখা আসবে, তুমি কিন্তু বুঝতেই পারবা যে এই লেজার মানেই কিন্তু আলোক রশ্মি না, এই লেজার মানে রেকর্ড। সো এই দেখো বলা হয়েছে কি প্রত্যেকটি ব্লকে, এই দেখো আমি যে ফার্স্টে যে প্রেজেন্টেশন দেখাইছিলাম যে ব্লক এবং প্রত্যেকটা ব্লকের সাথে একটা করে চেইন থাকে, মানে একটা করে তোমার সম্পর্কযুক্ত সিস্টেম থাকে। আমি ইন ডিটেলস আরো পরে যাব, আগে তোমাদেরকে আগে বেসিক জিনিসগুলা বুঝাই দিচ্ছি। দেখো কিভাবে কাজ করে। এই যে এই পিডিএফটাই আমি আমার ইসে নিয়েছিলাম প্রেজেন্টেশনে। তো এটা বোঝানোর জন্যই, যেহেতু তোমাদের অনেকের এই বইটা পাওনি, সেহেতু আমি এই পিডিএফ থেকেই বোঝাচ্ছি যে দেখো ব্লকচেন একটি বিকেন্দ্রীভূত মানে ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড এবং সেন্ট্রালাইজড বুঝো? ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে, No, sir. সেন্ট্রালাইজ মানে কেন্দ্রিক, আর ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে মানে ছড়ানো। এখানে যেটাকে বলা হচ্ছে কি বিকেন্দ্রীভূত। বিকেন্দ্রীভূত মানে ডিসেন্ট্রালাইজ, এটার বাংলাটা হচ্ছে বিকেন্দ্রীভূত। তো হোয়াট এভার ইট ইজ, মানে ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে কি যে এটা নির্দিষ্ট কোনো অর্গানাইজেশনের আন্ডারে থাকবে না। যেমন আমরা যখন ব্যাংক থেকে যেমন ব্যাংক থেকে কোনো কিছু নিয়ে আসি এবং টাকা নিয়ে আসি, এবং আবার যখন ব্যাংকের মাধ্যমে যখন অন্যকে টাকা পাঠায়, তা ব্যাংক কি করে, একটা মিডিয়া হিসেবে কাজ করে। আমি ব্যাংকের মাধ্যমে অন্যকে টাকা পাঠাই, অন্য কেউ ব্যাংকের মাধ্যমে আমাকে টাকা পাঠায়। সো ব্যাংক ইজ দ্য মিডিয়া। তো এই ক্ষেত্রে ব্যাংক কি করছে, আমার কাছ থেকে একটা পার্সেন্টেজ কাটতেছে, যেটা চার্জ হিসেবে সে কেটে নিচ্ছে পার ইয়ার, পার মান্থ। তো এই জিনিসটা মাঝখানে এটা হচ্ছে সেন্ট্রালাইজড, মানে কেন্দ্রীভূত, যে মাঝখানে ব্যাংক থাকবে, আমি অন্যর সাথে ট্রানজাকশন, এখানে ব্যাংক হচ্ছে মনিটর করবে, থার্ড পার্টি। বাট ব্লকচেইন টেকনোলজিতে এইভাবে মাঝখানে কেউ থাকবে না। সো এইখানে তোমার আর আমার মধ্যে লেনদেন হবে, নো মিডল ম্যান ইনসাইড বিটুইন ইউ এন্ড মি। আমি টাকা দিলে অথবা আমি কিছু পাস করলে তুমি রিসিভ করো, তুমি পাস করলে আমি রিসিভ করব। তো এইখানে তাহলে কোশ্চেন আসবে, তাহলে এই কাজটা কিভাবে করে, মানে নির্ভুলতার সাথে। তো এইগুলা হয় কি, এই যে কিছু কিছু জিনিস মানে ডেটাগুলা, ওই যে মানে একটা অ্যালগোরিদম, এই যে দেখছো এই যে ব্লক 10 ব্লক 11 এরকম একটা অ্যালগোরিদম থাকে। তো মানে এই ব্লক থাকে, প্রত্যেকটা ব্লকের মধ্যে হ্যাশ অ্যালগোরিদম, টাইম বেসটা মানে কখন পাঠানো হচ্ছে, এর রুট কোথায়, এবং এটা কোথায় মানে কি পরিমাণ যাবে। তো এই জিনিসের একটা ব্লক আকারে থাকে, এবং এর ক্যালকুলেশন গুলা মানে এইগুলা টুকরো টুকরো আকারে জমানো থাকে। এখানে মানে ব্লকচেইন টেকনোলজি আরেক গ্রুপ আছে যারা কি করে, মাইনিং করে। শুনছো এই কি বিটকয়েন মাইনিং অথবা ক্রিপ্টোকারেন্সি মাইনিং নাম শুনছো? হ্যাঁ, জি স্যার। গুড। তো এই যে মাইনিংটা কি করে, মাইনিং মানে কি, যে তার কাছে কম্পিউটার আছে। এই যে মাইনিং করতে গেলে তোমার হ্যাভি কম্পিউটার দরকার। হ্যাভি কম্পিউটার বলতে আমরা সাধারণত গ্রাফিক্স কার্ড কেনে অনেকে, হাই লেভেলে হাই পাওয়ারের গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডের কাজ হচ্ছে শুধুমাত্র, আমরা তো জানি যে গ্রাফিক্স কার্ড মানে গেম খেলার জন্য, কিন্তু আসলে না, গ্রাফিক্স কার্ড হচ্ছে ক্যালকুলেশন গুলা বাড়ানোর জন্য। এই যে কম্পিউটার যে পরিমাণ ক্যালকুলেশন করতে পারে, ক্যালকুলেশনের গতিকে বাড়ানোর জন্যই কিন্তু গ্রাফিক্স কার্ড আসলে ইউজ হয়। তো গ্রাফিক্স কার্ড হ্যাভি পাওয়ারে যখন গ্রাফিক্স কার্ড লাগানো হয়, তখন এই গ্রাফিক্স কার্ড ওই যে অ্যালগোরিদম আছে এর ক্যালকুলেশন, মানে আমার কাছ থেকে ভ্যালু তোমার কাছে যাবে, তোমার কাছ থেকে আমার কাছে আসবে, এই যে ক্যালকুলেশন, এখানে একটা বড় একটা ক্যালকুলেশন হয় কম্পিউটার বেসড। তো যেহেতু এখানে ব্যাংকের মতো মিডল ম্যান নাই, সো কি এইখানে কাজ করে যারা বিটকয়েন মাইন করে, তারা কি করে কম্পিউটারের মাধ্যমে
ওই ক্যালকুলেশনের কাজ করে, যার কারণে তারা কিন্তু একটা পার্সেন্টেজ পায়। যে এখন এই পার্সেন্টেজটা কিসের? এই পার্সেন্টেজটা হচ্ছে দেখা যায় যে বিটকয়েনের যখন কারেন্সি যখন কনভার্সন হয় এবং যারা এই কাজে সহায়ক করে ওরা ওই যখন দেখে যে ওকে এই হ্যাশ অ্যালগরিদমটা ঠিক আছে, তখনই কিন্তু তারা হচ্ছে ওই এই কারেন্সিটা মানে কারেন্সির একটা ছোট একটা অংশ পায়। এটাকে বলা হয় বিটকয়েন মাইনিং। সো এটা আরো ইন ডিটেলসে অনেক বেশি কথা আসবে, বাট তোমাদেরকে আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য ডিস্ট্রিবিউটেড কিভাবে কাজ করছে। ডিস্ট্রিবিউটেডের মধ্যে যে লেজার তোমার কাছেও থাকবে আমার কাছেও থাকবে, মানে স্বচ্ছতা থাকবে। যেমন আমি ধরো একটা দোকানে বাকি খাচ্ছি, তো আমি যদি বাকি খাই সেও লিখে রাখে, আমি সেই দোকান থেকে যা নিয়ে আসি আমার কাছে কিন্তু লিখে লিখে রাখি। তো দিন শেষে আমি যখন টাকা দিতে যাব তখন আমি দেখি দোকানদার আমার কাছে কত টাকা পাবে, দোকানদারও কিন্তু লিখে রাখে যে আমি অমুকের কাছ থেকে কত টাকা পাবো। সো আমরা দুজন যখন ম্যাচ করি তখন দেখি যে না, আমাদের দুজনের চাওয়া পাওয়া সেম, ওকে, তার মানে আমাদের লেনদেন সঠিক। দ্যাট মিনস টাকা দেওয়া যায়, মানে স্টেটমেন্ট ইজ ফুলফিলড। তো এই টাইপের প্রযুক্তি হচ্ছে ব্লক চেইন। তো দেখো এখানে বিভিন্ন হ্যাশ অ্যালগরিদম আছে, এসএইসি আছে, তারপরে এখানে সম্ভবত এসএইসি অ্যালগরিদমই ব্যবহার করা হয়। তো এইগুলো সম্পর্কে বলতে গেলে আরো ডিটেলস যাওয়া লাগবে, বাট তার আগে আমরা বেসিক জিনিসগুলো কভার করব। তো বেসিক জিনিসগুলো তোমরা জানা থাকলে তোমরা এটা নিয়ে ভালো করে বুঝবা এবং এটা নিয়ে আরো বেশি স্টাডি করতে পারবো, আরো বেশি জানবা। তো বেসিক জিনিসটার মধ্যে আমরা যেটা বলছিলাম, দেখো এই ছবিটা যে একটা নতুন লেনদেন করা হয় এবং এই যে দেখো এটা কম্পিউটারের সমীকরণ সমাধান করে বৈধতা নিশ্চিত করে এবং দেখো পিয়ার টু পিয়ার কম্পিউটার নেটওয়ার্কে প্রেরণ করা হয়। এবার যখন দেখা যায় এই যে যারা ডাটা মাইনিং করে, বিটকয়েন মাইনিং করে, তারা নিশ্চিত করে যে যেই ট্রানজাকশনটা হচ্ছে সেটা অ্যাকুরেট আছে কিনা। যখনই তারা প্রুফ দেয় এবং তার সাথে শুধু একজন প্রুফ দিলে হবে না, এরকম আরো অনেকে থাকে যারা বিটকয়েন মাইনিং করে, তিন চারজনের প্রুফ যখন একসাথে হয়ে যায়, যখন এটা অটোমেটেড সিস্টেম, যখন এরকম প্রুফ মানে অ্যাপ্রুভ হয়, তার মানে তোমার লেজারও আপডেট হবে, তারপর আমার লেজার আপডেট হবে, বাট তার আগে কিন্তু কোনো লেজার আপডেট হবে না। তো এই জিনিসগুলাই হচ্ছে তোমরা আমরা প্রেজেন্টেশনে আর কি দেখবো। সো মোটামুটি দেখো লেনদেনের প্রক্রিয়াগুলো কি, লেনদেনের অনুরোধ, লেনদেনগুলো যাচাই, নোটগুলি যাচাই। নোট মানে কি বলো তো? হোয়াট ইজ নোট? হু ক্যান সে? কে বলতে পারবে নোটগুলো কি? এখানে দেখো নোটগুলির যাচাই, কেউ কি বলতে পারবা? নো ডিফারেন্ট ট্রানজাকশন, নো। ইসমাইল শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যাঁ ধারণা কি নেই। বলো তো? ধারণা নাই। আচ্ছা, নেটওয়ার্ক ডিভাইস, হ্যাঁ অন কাইন্ড অফ নেটওয়ার্ক ডিভাইস। নাশিতা কি কিছু বলবা? Hand raise. Sir, a node is any device or point in a network that can send, receive, or process data. That is node. ইন জেনারেল টার্ম, মানে শর্ট ফর্ম, সাধারণ ভাষায় কি বলে এক কথায়? স্যার, স্যার এক নেটওয়ার্কের সাথে কথায় যুক্ত এক কথায় হ্যাঁ, নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটার, কম্পিউটার, মোবাইল, হোয়াট এভার ইট ইজ, নোট মানে কম্পিউটার, শেষ, এক connection কথায়। point, some sort of. হ্যাঁ, এই যে আমি ও একটু আগেই বললাম যে গ্রাফিক্স কার্ড ইনস্টল করে বিটকয়েন মাইনিং Sir, করা হয়। process তাহলে technology. okay হ্যাঁ, sir. গ্রাফিক্স কার্ড লাগায় কিসে? মোবাইলতে সম্ভব না গ্রাফিক্স কার্ড লাগানো, তাই গ্রাফিক্স কার্ড লাগাইছে ডেস্কটপে। Computer লাগাই। হ্যাঁ, এইটাই হচ্ছে নোড। তো
এই কেবলই আমি কিন্তু বলেছিলাম যে নোড মানে হচ্ছে কম্পিউটার। তো এটা আমার তোমাদেরকে আবার ভালো করে বোঝানোর জন্য আমি বললাম যে নোড মানে কিছুই না, নোড মানে অনলি কম্পিউটার, যেটার মাধ্যমে তোমার এই যে ক্যালকুলেশন মানে আমি দিচ্ছি তুমি নিচ্ছ, তুমি দিচ্ছ আমি নিচ্ছি। তো এইখানে যেই ক্যালকুলেশন গুলো আছে এইগুলো যেই কম্পিউটারের মাধ্যমে করা হয় সেগুলাই নোড, একদম বেসিক। জি স্যার, একটু ক্লিয়ার হয়েছে। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা একটু সামনের দিকে এগোই। যেমন হচ্ছে দেখো প্রথমে কি বলছে, লেনদেনের অনুরোধ, মানে এই জিনিসটা কিন্তু ফার্স্টে আমি রিকোয়েস্ট করব, আমি ট্রানজেকশন করতে চাচ্ছি, এবং এই যে তুমিও বলবা যে হ্যাঁ আমিও ট্রানজেকশন করতে চাচ্ছি। এটা কিন্তু ব্যাংকের মতো না যে আমি পাঠালাম সাথে সাথে হয়ে গেল ইনস্ট্যান্ট, তা কিন্তু না। তো ইট টেক্স few minute or second to calculate this process. তো যতক্ষণ পর্যন্ত কোনো মাইনার, বিটকয়েন মাইনার আমাদের ট্রানজেকশনকে না করে, জাস্টিফাই না করবে, ক্যালকুলেশন না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ট্রানজেকশন গুলো হবে না। সো এই নোটগুলো যাচাই করবে বিটকয়েন মাইনার, এবং তারপরে যখন হয়ে যাবে তারপরে ব্লকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে ব্লকটা কিন্তু তোমার তোমার কাছেও আছে আমার কাছেও আছে, লেজারটা। তো লেজারটা কখন হবে, যখন তারা জাস্টিফাই করে দিবে, তারপরে আমি মাইনাস করব তুমি প্লাস করবে, আবার তুমি মাইনাস করলে আমি প্লাস করব। এই যে তারপরে আছে কি, যে কনসেসাস প্রক্রিয়া, মানে প্রুফ অফ ওয়ার্ক, পিওডব্লিউ বলা হয়। প্রুফ অফ ওয়ার্ক মানে কি, যে এই আমাদের যে ট্রানজেকশন হয়েছে এই ট্রানজেকশনকে আলাদা ব্লক হিসেবে তৈরি করবে এবং পরে তা চেইনের সাথে সংযোগ করবে। দেখো কয়টা প্রসেস, 5টা। কি Yes. যারা যদি কনফিউশন ছিল, ক্লিয়ার? কি কনফিউশন থাকলে আমাকে আস্ক করতে পারো, নো প্রবলেম। কারণ আমাকে যত বেশি আস্ক করবা তত বেশি তোমরা কিন্তু ক্লিয়ার হবা। আচ্ছা স্যার, জি 4 নম্বরটা। হুম। স্যার ব্লক চেনে বলছিলেন এদিকে, মানে যে প্রকার পারো এর মাঝখানে আর কেউ থাকে না। তো ব্লক চেনে যখন ট্রানজেকশনটা করা হয়, আপনি যে বললেন হুম। এটার মাঝখানে কিছু লোক স্যার এটা যাচাই করে যে এটা আসলে সঠিক কিনা, তো তারা কি আমাদের ইয়াটা আচ্ছা, জানছে না? না, তারা কিন্তু আমাদের অ্যামাউন্ট জানবে না, তারা কিন্তু জানবে যে একটা ক্যালকুলেশন, আমরা লাখ টাকার লেনদেন করতেছি না কোটি টাকার লেনদেন করতেছি, এটা মাঝের যারা আছে তারা কিন্তু জানবে না। তারা এই যে বললাম না, এই যে একটা হ্যাশ অ্যালগরিদম, যেমন ওই যে একটু আগে তোমাদেরকে উদাহরণ দিলাম যে যারা স্বর্ণ পাচারকারী এক দেশ থেকে আরেক দেশে পাঠাচ্ছে কিসের মাধ্যমে, একটা ব্লেন্ডার মেশিন এর পার্টস হিসেবে ব্লেন্ডার মেশিন বানাই নিয়ে আসতেছে। ওর ভিতরে যে পার্টস গুলা ওই স্বর্ণ দিয়ে বানিয়ে ওইটা ওইভাবে সেট করে নিয়ে আসতেছে। তো মাঝে যারা পরিবহন করতেছে তারা কিন্তু নোড, তারা কিন্তু জানে না এর মধ্যে কি আছে। কিন্তু তুমি পাঠাচ্ছ এক দেশ থেকে, সেটা আমি পাচ্ছি ব্লেন্ডার হিসেবে, এবং আমি ব্লেন্ডারটা পেয়ে ওই কিছু কিছু পার্টস যেগুলো তুমি বলে দিছো যে স্যার এই যে এই পার্টস গুলোর মধ্যে কিন্তু আসল জিনিস, তো আমি ওই পার্টস গুলোকে আলাদা করে ওটাকে যখন হিট দিয়ে গলাচ্ছে তখন আমি পিওর গোল্ড পেয়ে যাচ্ছি। আবার আমি যখন পাচ্ছি আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো তুমি যখন এই ব্লেন্ডার মেশিনটা পাবা ওটাকে খুলে এই পার্টস গুলো খোলো। এই যে এরকম কিন্তু চোরাচালান অনেক চক্র ধরা পড়তেছে, তোমরা যদি নিউজ দেখো এরকম দেখতে পারবা। তো এরকম গোয়েন্দা সংস্থার যারা লোক আছে তারা এইগুলা আইডেন্টিফাই করে তারা কিন্তু খুব দক্ষতার সাথে এই চোরাচালান চক্রগুলো ধরে। তো এটা তো বলতেছি যে আউট অফ টপিকস, বাট এর এক্সাম্পলটা এইভাবেই দিলাম যে যারা বিটকয়েন মাইনার আছে তারা দেখবে যে দিস ইজ ব্লেন্ডার মেশিন, তারা ব্লেন্ডার মেশিনকে কিভাবে এক জায়গা থেকে ট্রান্সপোর্ট করা যায় আরেক জায়গায় তারা সেই ব্যবস্থা করবে, বাট ব্লেন্ডার মেশিনের মধ্যে কি আছে এটা তারা জানবে না। সফটওয়্যার বুকটা তাও একটু প্রবলেম আছে। হ্যাঁ, সফটওয়্যার বুকটা তোমাদেরকে এই কোর্সের শেষে
যাদের যাদের সমস্যা আছে তারা তারা পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, 4 নম্বর একজন জানতে চেয়েছিল যে কনসেনসাস প্রক্রিয়া। কনসেনসাস প্রক্রিয়া হচ্ছে যে এই যে দেখো এটা হচ্ছে ব্লক চেইন, মানে আমরা যা কিছু করছি না কেন, এই যে আমি আমার স্ক্রিনটা আগে দেখাই। প্রথমে যে স্ক্রিনটা দেখছো এটা কি করছে, দেখো এক একটা করে ব্লক তৈরি হচ্ছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের চেইন হচ্ছে। কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? ইয়েস স্যার। হ্যাঁ, যখন কোনো ট্রানজাকশন স্যার। হচ্ছে তখন সেটা একটা নতুন ব্লক তৈরি হচ্ছে, এটাই বলতেছে 4 নম্বরে। এবং এই যে যখন যখন তোমার নতুন ব্লক তৈরি হলেই হবে না, এর সাথে আরেকটা ব্লকের সাথে সম্পর্ক থাকতে হবে, এবং সেইটাই করে হচ্ছে 4 নম্বর প্রসেস। তো স্যার ব্লক চেইনের ব্যবহারটা একটু বলবেন, আমি না বুঝতেছি না ব্লক চেইনটা। আচ্ছা, ব্লক চেইন বলতে আমি ফার্স্টেই বলছিলাম ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির সহজ উদাহরণ হচ্ছে বিকাশ। বুঝতে পেরেছো বিকাশ কি? বিকাশ কিন্তু ব্যাংকের মাধ্যমে ক্যাশগুলো ট্রানজাকশন হচ্ছে, কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কোনো ব্যাংক নাই। বাট বিকাশ কি একটা ডিজিটাল মানি না? বিকাশ, নগদ। ইয়েস আমি স্যার। তোমাকে বললাম ইয়েস স্যার। আমার এখন খুব টাকার দরকার, তুমি আমাকে কিছু হেল্প করো, ইমিডিয়েটলি তুমি কি বলো, স্যার ওয়েট, আমার কাছে বিকাশে টাকা আছে, তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছ, আমি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু টাকা পেয়ে যাচ্ছি। অথবা তুমি বললা যে আমি একটু পারচেস করব, এখন কি করব, এখন দারাজের মাধ্যমে পারচেস করলা, তো অনলাইনে হিট করলা, ওখানে বললো পেমেন্ট সিস্টেম দিতে হবে, পেমেন্ট করতে হবে। এখন ওরা তো আর ক্যাশ নেবে না, ওদেরকে অনলাইন ট্রানজাকশন করতে হবে। সো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই যে বিকাশ, নগদ, এরা হচ্ছে ব্যাংকের মাধ্যমেই কিন্তু ট্রানজাকশন গুলো করে থাকে। তুমি যদি রিচার্জ করতে যাও বিকাশে, তাহলে তোমার টাকা কি এজেন্টের মাধ্যমে এজেন্টের কাছে দিতে হবে, অথবা ব্র্যাক ব্যাংকের যে বিকাশ অথরিটি আছে তার কাছে দিতে হবে, তাহলে তো তুমি পাচ্ছ, তাই না? তুমি এক জায়গায় রিচার্জ করতেছো এবং পরে ওই টাকাটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারতেছো। বিকাশের থিওরি এটা। আর ব্লক চেইনের থিওরি হচ্ছে তুমি কোথাও মানে তোমাকে দেখা যাচ্ছে যে ইচ্ছা করলে তুমি এই যে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবে না, এইটা এমন লোকের কাছ থেকে কিনতে হবে যার কাছে অলরেডি ক্রিপ্টোকারেন্সি আছে। তো আমি যদি এখন মানে এর কোনো সেন্ট্রাল অর্গানাইজেশন নাই যে তাকে টাকা দিলাম আর আমি সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি পেলাম ওই টাকার, আমাকে এমন কারোর সাথে লেনদেন করতে হবে যার কাছে ক্রিপ্টোকারেন্সি আছে, তো তার কাছ থেকে মাইনাস হবে, আমার কাছে প্লাস হবে। বুঝাতে পেরেছি? যে জাস্ট এটা তো বুঝলাম, বিকাশের তো এখানে ব্লক চেইনের সম্পর্কটা কি? জি স্যার। এই যে ব্লক চেইন হচ্ছে যেহেতু স্যার আমি এখানে, একই বিষয়। হ্যাঁ, যেখানে যেই জন্য মাঝখানে কোনো ব্যাংক নাই, এখন তুমি টাকা দিলে আমি পাচ্ছি কিনা এটা ইনশিওর করবে কে? একজনকে না একজনকে তো ইনশিওর করতে হয়। যেমন বিকাশের মাধ্যমে যদি তুমি আমাকে টাকা পাঠাও, এটা ইনশিওর করার দায়িত্ব বিকাশ কর্তৃপক্ষের। যদি তুমি পাঠাও অথবা আমি পাই না পাই, অথবা আমি পাইলে তুমি যদি না পাও, সাথে সাথে আমরা কিন্তু ওই ট্রানজেকশন আইডি দিয়ে বিকাশে রিপোর্ট করি। বাট যেহেতু ব্লক চেইন মানে ক্রিপ্টোকারেন্সি সিস্টেমে কোনো সেন্ট্রাল কেউ নাই, রিপোর্ট কাকে করব? করার কেউ আছে? এখানে তো কেউ না কাউকে চেনে না। স্যার। হ্যাঁ, এই জন্যই এইখানে প্রত্যেকটা ওয়ালেট থাকে, ওয়ালেট। এই কারেন্সি তোমার একটা ওয়ালেট থাকবে, আমার একটা ওয়ালেট থাকবে, এবং প্রত্যেকটা ওয়ালেটের একটা ইউনিক নাম্বার থাকবে। তো যখন ধরো তোমার কাছে বিটকয়েন আছে, আমার কাছে নাই, আমি এখন তোমাকে বললাম যে আমি এখন কিছু বিটকয়েন কিনতে চাই, তুমি বললা কি যে তাহলে আমাকে নগদ আমাকে কিছু টাকা পে করেন, আমি দেখা যাচ্ছে ব্যাংকের থ্রুতে পে করলাম ঠিকই, তুমি সেটা অন্য কাজে ব্যয় করতেছো, বাট তুমি কিছু বিটকয়েন আমাকে দিচ্ছ, তার মানে কি বিটকয়েন তোমার কাছ থেকে নেগেটিভ হচ্ছে আর ওইটা আমার কাছে প্লাস হবে, কিন্তু বিটকয়েন ইটসেলফ
হ্যাজ নো অর্গানাইজেশন। তো তুমি যখন তোমার এই যে ওয়ালেট আইডি থেকে যখন আমার ওয়ালেটে পাঠাচ্ছ, আর আমিও বলে দিলাম যে আমার ওয়ালেট থেকে তোমার ওয়ালেট, তো ওই যে মাঝখানে যেই যারা বিটকয়েন মাইনিং করে তারা কি করবে, এই যে ওয়ালেট নাম্বারগুলো ভেরিফাই করবে যে আসলে এই নামে কোনো ওয়ালেট আছে কিনা এবং এই ট্রানজাকশনটা হচ্ছে কিনা। তো খুব সতর্কতার সাথে এই বিটকয়েনের ট্রানজাকশন গুলো করা হয়, কারণ একবার যদি মিসকনফিগারেশন হয় যে তুমি যদি আরেকজনের আইডিতে পাঠায় দাও, ওইটা কিন্তু কারোর কাছে কমপ্লেন করে কিন্তু তুমি আর রিটার্ন করতে পারবা না। এটা হচ্ছে এর অসুবিধা। বুঝাতে পেরেছি? সুবিধা আছে, অসুবিধাও আছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন কি ডাউট কি ক্লিয়ার নাকি আরো ডাউট জি আছে? স্যার, ইয়েস clear. স্যার। মোটামুটি। হ্যাঁ, মোটামুটি। তার মানে তোমার মাথায় থাকবে যে বিকাশ সিস্টেম যা, ক্রিপ্টোকারেন্সি সিস্টেম তাই, কিন্তু বিকাশের সিস্টেমটা মেনটেন করে হচ্ছে বিকাশ অথরিটি, আর ক্রিপ্টোকারেন্সি সিস্টেমটা মেনটেন করে ব্লকচেইন। আচ্ছা, তাহলে আমি আরেকটু দেখাই পিডিএফটা, তাহলে একটু, কারণ পিডিএফটা এই কারণেই দেখাচ্ছি যে যাতে করে তোমরা পরবর্তীতে এই জিনিসগুলা পড়লেও যেন বুঝতে পারো। দেখতে পাচ্ছ তো স্ক্রিন? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। তার মানে দেখো, দেখো এখানে কিন্তু এই যে ব্লকের কথাটা আমি একটু পরে বুঝাচ্ছি। এই যে সিস্টেমটা তো তোমরা কি জানতে পারছো, লেনদেন কিভাবে হয়, কেন হয়, কার মাধ্যমে হয়। তো ব্লক চেইন আশা করি তোমাদের কাছে এখন ইজিলি একদম ক্লিয়ার। সো এটা দেখো যে আমরা ভবিষ্যতে এটা কি কি খাতে ব্যয় মানে ব্যবহার করতে পারি। দেখো এখানে লেখা আছে কি, আর্থিক কাজ, মানে মূলত তো ব্যাংকিং ক্ষেত্রেই তো এটা মূলত ইউজ হয়ে থাকে ক্রিপ্টোকারেন্সি গুলা, যে লেনদেন যাচাইয়ের জন্য যেখানে কোনো মিডলম্যান থাকবে না। তো এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল, সংক্ষেপে বলা হয় ডেফি। এই ডেফির মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফিনান্স। তো এখানে ব্লকচেনের মাধ্যমেই কিন্তু এখন ব্যাংকিং সেক্টর কিন্তু আস্তে আস্তে এই ব্লকচেনের উপরই কিন্তু তাদের সিস্টেমকে ডেভেলপ করছে। সো এখানে দেখো বর্ডারলেস পেমেন্ট, মানে আন্তর্জাতিক অর্থ লেনদেনে কম খরচ এবং দ্রুততার সাথে এইগুলো কিন্তু পাঠানো সম্ভব। তারপরে মাইক্রো পেমেন্ট, রেমিটেন্স। তো এই জিনিসগুলাই কিন্তু তোমার ব্যাংকিং খাতে আমরা মূলত এই যে ব্লক চেইনের ব্যবহারগুলো করে থাকি। আর এই মানে ব্লক চেইন আর ক্রিপ্টোকারেন্সি দুইটা কিন্তু আলাদা জিনিস, কিন্তু ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশন হয় কিন্তু ব্লক চেইনের মাধ্যমে। আর এই যে আমরা যে জিনিসটা করতেছি, যেমন এই যে ধরো এক দেশের থেকে মানি খুব দ্রুততার সাথে আসছে আমাদের দেশে, এটাই কিন্তু ব্লক চেইনের তোমার হচ্ছে এক্সাম্পল। যার কারণে এই দেখো বর্তমানে বাংলাদেশেও এখনো কিন্তু ক্রিপ্টোকারেন্সিকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু এটা সিঙ্গাপুরে কিন্তু তোমার আছে যে বিটকয়েনের বুথ আছে, বিটকয়েন অথবা এই যে ক্রিপ্টোকারেন্সির বুথ আছে, ওরা কিন্তু এই বুথের মাধ্যমে ক্যাশ গুলো করতে পারে। বাট বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত ওই যে যেহেতু সরকার ওটাকে করতে পারবে না, মানে তোমার মনিটরিং করতে পারে না, দ্যাটস ওয়াই এখনো পর্যন্ত সরকার ওটাকে ব্ল্যাক লিস্টে রাখছে, যাতে করে মানে কি পরিমাণ টাকা লেনদেন হচ্ছে সেটা কিন্তু কোনো থার্ড পার্টি জানতে পারে না। এই জন্য এখনো বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগাল হিসেবে আছে, এখনো গভর্নমেন্ট লিগ্যাল করেনি। বাট অন্যান্য দেশে কিন্তু এটা হচ্ছে লিগ্যাল করছে, সিঙ্গাপুর সহ আরো অন্যান্য দেশে। স্যার মানে কি লিগ্যাল করছে, আমরা কেউ বিটকয়েন কিনতে পারবো না এরকম কিছু? মানে এটা যেহেতু এই যে দেখো না যে আমাদের বিভিন্ন মন্ত্রী এমপিরা এরা হচ্ছে টাকা পাচার করে, তা এখন এরা যদি ক্রিপ্টোকারেন্সিতে যদি টাকা পাচার করে,
তাহলে তো এর কোনো ট্রানজেকশনই নাই। কিন্তু তারা যদি কোনো ব্যাংকিং এর মাধ্যমে যদি পাঠায় বাইরের কান্ট্রিতে, সুইস ব্যাংক হোক আর যে কোনো ব্যাংক হোক, তাহলে তো এটা মোটামুটি একটা থাকে যে রেকর্ড লিস্ট থাকে, থাকে। হ্যাঁ রেকর্ড থাকে। কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সিতে কোনো রেকর্ড থাকে না। এই জন্যই হচ্ছে সরকার এটা অনুমোদন দেয় না। কিন্তু ব্যাংকিং সিস্টেম কিন্তু তোমার এই যে এই ব্লক চেইনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং সিস্টেম গুলো চলতেছে। ক্রিপ্টোকারেন্সি আলাদা জিনিস, ব্লক চেইন আলাদা জিনিস। যার কারণে দেখো এখানে যে বলা আছে যে জনপ্রিয় হয়ে উঠছে, দেখছো? প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা, তারপর আর্থিক সেবা, বীমা, মানে সিস্টেম একই বাট ওয়ে ডিফারেন্ট। ক্রিপ্টোকারেন্সি আর হচ্ছে সেবা। ব্যাংকিং সেবা হচ্ছে একটা সেন্ট্রাল ভাবে মনিটরিং করতে, আর ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রাল ওয়েজে। আচ্ছা, এবার দেখো ডিজিটাল আইডেন্টিটি, যে মানে পাসপোর্টের যে আইডেন্টিটি আছে, এই যে কেওয়াইসি। কেওয়াইসি মানে কি বলো, কে জানো? কে বলতে পারবা? Sir, know your customer. হ্যাঁ, নো ইয়োর কাস্টমার। এটা হচ্ছে যখন এটা সচরাচর কোথায় দেখবে জানো? যদি তোমরা কোনো তোমাদের কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা তোমরা কেউ যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাও, তখন দেখবে এখানে থাকে কেওয়াইসি ফর্ম। মানে তুমি কি করো, কোথায় থাকো, তোমার বাবার নাম কি, মার নাম কি, এই যে যে ডিটেলস ইনফরমেশন, এটাকে সংক্ষেপে বলা হয় কেওয়াইসি। তো এখানে কিন্তু ডিটেলসটা লেখা নেই, বাট তোমরা কিন্তু এটা নোট করে রাখতে পারো, নো ইয়োর কাস্টমার। এবং তোমরা এই যে আজকের পর থেকে যদি কখনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাও অথবা করতে যাও, থাকে কেওয়াইসি ফর্ম। ক্লিয়ার? কেওয়াইসি। Yes, Yes, sir. sir. Yes, Good. sir. আজকের ক্লাসে Yes, কিন্তু sir. তোমাদের অনেক কিছু ছোটখাটো জিনিস সম্পর্কে আলোচনা করলাম, যে জিনিসগুলা তোমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে যদি এই সম্পর্কে আরো বেশি স্টাডি করো অথবা আরো বেশি জানার জন্য কোনো ভিডিও দেখো, দেখবা যে এই সম্পর্কে তুমি আরো বেশি জানতে পারবা। তারপরে দেখো নির্বাচন, ইলেকট্রনিক ভোট, বীমা, রিয়েল এস্টেট, তো এইসব ক্ষেত্রেই কিন্তু আচ্ছা আমরা এই যে ব্লক চেইনে ব্যবহার করতে পারি। আর এর কিছু ওই যে বললাম না অসুবিধা আছে, যে ব্লক চেইনের ক্রমশ জনপ্রিয়তার কারণে বিভিন্ন দেশে নিয়ন্ত্রক মানে কি, যে মনিটরিং যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। আর এখানে দেখো একটা জিনিস আছে, স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি মানে কি বলতো? কেউ বলতে পারবা? এটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড। মেজারমেন্ট। স্কেলেবিলিটি মানে হচ্ছে প্রয়োজন অনুযায়ী বর্ধিত করা। স্কেল বলে না, স্কেল মানে কি দৈর্ঘ্য অথবা পরিমাপক। আর স্কেলেবিলিটি, হ্যাঁ, স্কেলেবিলিটি মানে হচ্ছে পরিবর্তনশীল অথবা ইচ্ছা মতো তুমি বড় করতে পারো, ইচ্ছা মতো মানে তোমার প্রয়োজন মতো, এটাকেই বলা হয় স্কেলেবিলিটি। মানে স্কেল প্লাস অ্যাবিলিটি একসাথেই বলা হয় স্কেলেবিলিটি। তো তোমার প্রয়োজন অনুযায়ী এটাকে বর্ধিত করতে পারবা। তো Sir, এই হচ্ছে, হ্যাঁ বলো। স্যার ব্লকচেন তো আমরা ইন ডিটেইলে বুঝলাম, মানে ওই অর্থনৈতিক মানে বিকাশের বিষয়টা, কিন্তু আর কোন কোন ক্ষেত্রে ব্লকচেন হয়? সব ক্ষেত্রেই কি? হ্যাঁ, সব ক্ষেত্রেই। কারণ এইটা দেখো, আগে আমরা যখন টাকা লেনদেন করতাম, সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে আমরা চেকের মাধ্যমে কিন্তু এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হতো। এখন যেহেতু সেটা অনলাইন বেসড হচ্ছে, আই ব্যাংকিং সিস্টেমটাই কিন্তু মেইন হচ্ছে ব্লক চেইনের মাধ্যমে হচ্ছে। আমরা যে অনলাইন ব্যাংকিং গুলো করতেছি,
সবকিছু ইনস্ট্যান্টলি কিভাবে তোমার নোটিফাই হচ্ছে যে এক জায়গাতে মাইনাস হচ্ছে, এক জায়গাতে প্লাস হচ্ছে, এই ব্লক চেনের মাধ্যমে। ও জি তোমাদের আরেক স্যার। আর হুম ড্যাশবোর্ডের যে প্রবলেমটা ছিল আমি দেখলাম ওইখানে আমাদের অন্য একটা বই দিয়ে দিছে, আর হচ্ছে এই ব্লক চেইনের বইটা দেয় নাই। এখন এখন দেখছো এটা? ইয়েস স্যার, বইটার নামটা বলতেছি আমি। আচ্ছা, যে বইটা পাওনি সিস্টেম থেকে, সে কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 10। ক্লাস 10। আমি তো একটু আগে সিস্টেমে চেক করলাম, আমি তো বইটা ঠিক মতো পেলাম। তোমার কেন প্রবলেম হচ্ছে আমি ঠিক শিওর না। তুমি স্যার আবার একটু আমাদের পরে এখানে ক্লাস। সোশ্যাল বিজনেস ইন টেকনোলজি এই বইটা এসেছে, কিন্তু ব্লক চেইনের কোনো বই আসেনি। আচ্ছা, Yes, তাহলে sir. সোশ্যাল বিজনেস ইন টেকনোলজিতে তুমি কি দেখেছো ওখানে কি আছে? জি স্যার দেখেছি, এই বিষয়ে সব লেখা, এখানে ব্লক চেইন লেখা নেই। না না, আমি বলছি যে আমারও সোশ্যাল বইয়ের স্যার ভিতরে। সোশ্যাল বিজনেস স্যার আমারও আমাদের একই অবস্থা স্যার। মানে সিলেবাসে নাই। জি স্যার, স্যার আমাদের আমাদেরও নাই, একই অবস্থা। আমারও আসে নাই। আচ্ছা ঠিক আছে, স্যারের ক্লাসটা শেষ করবো, তোমার সাথে আমি আলাদা কথা বলছি। যারা কন্টিনিউ করি, যারা বই পাওনি তারা একটু ওয়েট করবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, প্লিজ স্যার। আচ্ছা, আমাদের হাতে আর অল্প জি স্যার। সময় আছে। আমাদের হাতে আর অল্প সময় আছে। এই অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি একটা কাভারেজ দিয়ে দিব। তো দেখো যে আমি একটু গোথ্রো করছি যে ফার্স্টে আমরা কি শিখলাম একটু রিক্যাপ করে তারপর তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সারের দিকে যাব। তো আমি দ্রুত একটু রিক্যাপ করি। ফার্স্টে শিখলাম ব্লক চেইন কিভাবে কাজ করে এবং প্রত্যেকটা ব্লক কিভাবে তৈরি হয়। একটা ট্রানজাকশনের মাধ্যমে নতুন একটা ব্লক হয় এবং পরে সেটা এক্সিস্টিং সিস্টেমের সাথে চেইন হয়ে যায়। সংক্ষেপ কথায় যে আমরা যে ট্রানজাকশন করি সেই ট্রানজাকশনের যত হিসাব নিকাশ আছে সবগুলোকে যখন দেখা যায় প্রুফ করা হয় যে না দিস ইজ ওকে, তখন সবগুলো মিলে একটা ব্লক করা হয়, মানে একটা রেকর্ড বানানো হয়। সেই রেকর্ডকে আগের রেকর্ডের সাথে চেইন আকারে সংযুক্ত করা হয়, মানে এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা গেছে, এটা থেকে এটা আসছে। তো ডে বাই ডে এই ব্লকের পরিমাণ কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে, যার কারণে যে ডেটা ডাটা মাইনিং বিটকয়েন মাইনিং যারা করে যে ওরা বিভিন্ন যে কম্পিউটার গুলা, সো রিসোর্স কিন্তু অনেক বেশি লাগছে। যেমন এখানে দেখো যে এইটাই আমরা এই যে দেখতেছি যে এই যে দেখো 3 স্টেপে যেগুলো হচ্ছে হ্যাশটা তোমাদেরকে বলছিলাম এই TX0 মানে ট্রানজেকশন 0, ট্রানজেকশন 1, ট্রানজেকশন 2, ট্রানজেকশন 3, এইগুলাকে একটা হ্যাশের মাধ্যমে আহ, তাদেরকে এনক্রিপ্ট করা হয় এবং প্রত্যেকটা এনক্রিপশন এই যে এই মডিউলগুলা প্রত্যেকটা এনক্রিপশন গুলোকে আরো একটা হ্যাশের মধ্যে এনক্রিপ্ট করা হয় এবং সবগুলো মিলে একটা ট্রানজেকশন রুট আছে সেই রুটের মধ্যে রাখা হয় এবং পরবর্তী যে প্রিভিয়াস ব্লক আছে সেই প্রিভিয়াস ব্লকের সাথে লিংক আপ করে তাকে এই যে এক্সিস্টিং সিস্টেমে অ্যাড করা হয়। এটাই হচ্ছে ব্লক চেইন। তো এই যে প্রথমে এটা কিভাবে কাজ করে যে একটা অনুরোধ করে এবং কম্পিউটার নেটওয়ার্ক সেটা সমাধান করে, তারপরে পেয়ার টু পেয়ার কম্পিউটারের মাধ্যমে সেটার সেই নোড কি করে সেগুলোকে যাচাই বাছাই করে, যেটা হচ্ছে মাইনার আছে বিটকয়েন মাইনার, এবং তারা যখন 3-4 জন একই রকম রেজাল্ট আউটপুট করে এবং তাকে ব্লক আকারে চেইনের মাধ্যমে প্রিভিয়াস এক্সিস্টিং যে সিস্টেম আছে সেই সিস্টেমের সাথে যুক্ত করে এবং লেনদেনটি সম্পন্ন করে। তো এগুলো তো আমরা সবাই দেখলাম, স্বচ্ছতা, নিরাপত্তা, মানে এখানে কোনো ইচ্ছা মতো কেউ কয়েন অ্যাড করতে পারবে না, মাইনাস করতে পারবে না, কারণ এখানে ভেরিফাই 3-4 স্টেপে হয়ে আসে। আচ্ছা, খরচও কম যেহেতু মাঝখানে কোনো সেন্ট্রাল কোনো ব্যাংক নাই, সো একজন দিচ্ছে একজন নিচ্ছে, গিভ অ্যান্ড টেক পলিসি। আচ্ছা, আর্থিক সেবা সরবরাহ শৃঙ্খলা, ভোটিং সিস্টেম সবকিছুই কিন্তু আমরা অলরেডি টাচ করে গেছি। যেহেতু আমরা ওইটার মাধ্যমে টাচ করে গেছি সেহেতু হচ্ছে আমরা এটা
মানে স্কিপ করে যাচ্ছে, এগুলো সম্পর্কে আমি কিন্তু একটু আগেই সব বলে আসছি। ব্লক চেনের ব্যবহার হচ্ছে পরিচয়পত্র যাচাই, স্বাস্থ্য সেবা, শিল্প, সম্পত্তির লেনদেন। আচ্ছা, যে জিনিসগুলো এই যে আমি আবারও পড়েছি, মানে এখানে অ্যাড করছি এই কারণে একদম ডিটেল, ওই যে যেখানে 5টা স্টেপ ছিল, এখানে দেখো 1 2 3 4 5 এবং লাস্টের স্টেপটা লেখা হয়েছে সম্পন্ন, বাট ওইখানে সে 5টাই আছে, লাস্টে খালি সম্পন্ন হিসেবে আমি একটা খালি অ্যাড করে দিয়েছি। সো মানে বারবার যেহেতু আলোচনা করা হলে তোমরা জিনিসটা আরো ভালো করে জানতে পারবে, এই জন্যই আমি এই স্টেপটা এখানে অ্যাড করেছি। আর এটা ছিল হচ্ছে মৌলিক গঠন। মৌলিক গঠনটা কি ছিল, যে প্রত্যেকটা ব্লকের মধ্যে কি থাকে, হেডার থাকে, প্রিভিয়াস ব্লকের অ্যাড্রেস থাকে, সময় টাইম স্ট্যাম্প থাকে, ননস হচ্ছে তোমার হ্যাশ অ্যালগরিদমের একটা কোড, এবং মার্কেট রুট। মার্কেল রুট হচ্ছে এই যে যেই ট্রানজেকশন গুলা হ্যাশের মাধ্যমে যাচ্ছে সেইগুলাই হচ্ছে মার্কেল রুট। সো মূলত এইগুলোই ছিল হচ্ছে আজকের আলোচনার বিষয়। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে, এক্সট্রা কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। ইজ দেয়ার এনি টাইপ অফ কোশ্চেন? বুঝতে পারোনি? স্যার হ্যাশ স্যার কোনো কোশ্চেন দিবেন? হ্যাশ, হ্যাশ হচ্ছে ইনক্রিপশন মেথড। মেথড মানে হচ্ছে অ্যালগরিদম, মানে অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদম হচ্ছে ওয়ে অফ সলভিং এ প্রবলেম। তো হচ্ছে এখানে হ্যাশ বলতে বোঝাচ্ছে কি যে তুমি কি তোমার নাম কি, পৃথা? আচ্ছা, তুমি কি আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে মানে এক দেশ থেকে অন্য দেশের যে একটা চোরাচালানকারী যে চক্র সোনা পাঠাচ্ছে, এই উদাহরণটা কি তুমি শুনতে পেরেছো? ইয়েস স্যার, শুনেছি। হ্যাঁ, এখানে দেখছো যে সে একটা ব্লেন্ডার মেশিন পাঠাচ্ছে, কিন্তু চোরাচালানকারীরা কি করছে, ওই ব্লেন্ডার মেশিনের পার্টস বানিয়ে, স্বর্ণকে গলিয়ে ব্লেন্ডার মেশিনের পার্টস বানিয়ে এক দেশ থেকে আরেক দেশে পাঠাচ্ছে। তো এইখানে মাঝখানে যারা পরিবহন করছে, আমজনতা আছে, তারা তাকে বলতেছে কি যে ভাই তুমি তো এই দেশ থেকে ওই দেশে যাচ্ছ, আমাকে এই যে তুমি এই ব্লেন্ডার মেশিনটা নিয়ে যাও। তো মাঝখানে যারা ওই যে বলছে কি তুমি যদি মানে তুমি দুবাই থেকে এখন বাংলাদেশে যাচ্ছ, এই ব্লেন্ডার মেশিনটা নিয়ে গেলে আমার ফ্যামিলির কাছে দিও, তুমি বিনিময়ে তোমাকে কিছু টাকা দিচ্ছি। কিন্তু যে লোকটা এটা ক্যারি করে নিয়েছে সে নিজেও জানে না ওর মধ্যে তার নিজের অজান্তে সে অবৈধ মাল নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে যে চোরাচালানকারী, সে সোনাকে বিভিন্ন ছাঁচে ফেলে পার্টস বানিয়ে তৈরি করছে একটা ব্লেন্ডার মেশিন। এই যে যে সিস্টেম, এই যে যে মেথড, এই মেথডটাই হচ্ছে হ্যাশ ইনক্রিপশন মেথড, মানে ব্লেন্ডার মেশিন ইটসেলফ এ হ্যাশ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আর কেউ? এনি কোয়েশ্চেন, এনি ডাউট? I think everybody understand today's topics. So Yes, sir. thank you everybody for joining today's class. Hopefully you enjoyed today's class very much. If you have any doubt, then Thank you. থ্যাংক ইউ স্যার discuss আপনাকে। it. আর আমিও আবার একটু সিস্টেমটাকে আমি আরেকটা ব্রাউজার দিয়ে একটু দেখলাম, একটু প্রবলেম মনে হচ্ছে সিস্টেমটাতে। আমি এখনই ঠিক করে দিচ্ছি যাতে 10 মিনিট পর তোমরা বইটা গেলে বইটা ঠিক মতো পাবে আর কি। হ্যাঁ, সো তোমরা যারা বইটা পাওনি বা পেতে অসুবিধা হচ্ছে, একটু ব্রাউজার ইন্ডিপেন্ডেন্সের একটু ইস্যুর জন্য হয়তো একটা ইস্যু হচ্ছে, আমি এটা কারেকশন করে দিচ্ছি, 10 মিনিট পরে তোমরা বইটা পেয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ফ্ল্যাগিং আউট। হ্যাঁ, আমি এটা ওই অন্য ব্রাউজারে যে প্রবলেম হয় এটা তুমি বলার পর বুঝতে পারলাম নিশ্চয় কোথাও একটা সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট। ওকে, জি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, Good night. থ্যাংক ইউ স্যার জি, আসসালামু আলাইকুম, Assalamu alaikum. শুভরাত্রি সবাইকে। Assalamu alaikum.